নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অরুণোদয় 3.0 আজ 19 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে। পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছেলেখেলা করছে রাজ্য সরকার, বললেন সুস্মিতা। বিধায়ক করিম উদ্দিনের দুর্বল নেতৃত্বের জন্যই ডিলিমিটেশন সোনাই থেকে বাদ পড়েছে 6টি জিপি, মন্তব্য আমিনুল হকের। শিলচর কর্পোরেশন সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলাকালীন কিভাবে পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন লিস্ট বেরিয়েছে, প্রশ্ন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের। রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুর ও হাইলাকান্দিতে সূচনা হলো অরুণোদয় 3.0 প্রকল্প। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের। ছেলে সন্তান না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। এবারে বিস্তারিত খবর। অরুণোদয় 3.0 আজ 19 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে। অরুণোদয় 3.0 আজ 19 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে। কার্যত ভার্চুয়ালি প্রতিটি নির্বাচনী এলাকার ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি দিশপুর লোকসেবা ভবন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি অরুণোদয় প্রকল্পের বিভিন্ন দিক উল্লেখ করেন। অরুণোদয় 3.0 স্কিম কিভাবে অরুণোদয় 2.0 এবং অরুণোদয় প্রকল্প থেকে আলাদা হবে, যারা স্কিম থেকে উপকৃত হবেন এবং অরুণোদয় প্রকল্প থেকে কাদের নাম ছেঁটে ফেলা হবে সে বিষয়ে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন যে নতুন অরুণোদয় প্রকল্পে 12,60,000 অতিরিক্ত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে। এখন থেকে এই প্রকল্পের জন্য রেশন কার্ড বাধ্যতামূলক হবে, তাই আজকের অনুষ্ঠানে নতুন রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ খাদ্য নিরাপত্তা আইনের অধীনে 1992,167 জন নতুন সুবিধাভোগী যুক্ত করা হয়েছে। কেতিয়াও কোনো চৰকাৰে ৰূপায়ণ কৰিব পৰা নাছিল। আজি আমাৰ অৰুণোদয় আঁচনিখনৰ পৰা মানুহে শিকি মধ্যপ্ৰদেশত লাডলি বেহেনা স্কিম আৰম্ভ কৰিছে, ছত্তীশগড়ত মহতাৰী বন্ধন স্কিম আৰম্ভ কৰিছে, কৰ্ণাটকত গৃহজ্যোতি স্কিম আৰম্ভ কৰিছে। নাম বেলেগ বেলেগ লৈছে, কিন্তু ভাৰতৰ এতিয়া মহাৰাষ্ট্ৰত এইবাৰ এই আঁচনিখন ৰূপায়ণ হৈছে। ভাৰতৰ বিভিন্ন ৰাজ্যত এই অৰুণোদয় আঁচনিখন আজি ৰূপায়িত হৈছে। ঠিক তেনেকে আজি আমাৰ যদি আমি অলপমান চিন্তা কৰোঁ তেতিয়াহ'লে ৰেচন কাৰ্ডৰ কাৰণে আমি যদি চাওঁ যে আজি আমাৰ ৰেচন কাৰ্ডত প্ৰতি কেজিত আমাৰ কিমান দাম। আমি যদি মই দামলৈকে নগৈ মই যদি ধৰি লওঁ যে 30 টকা প্ৰতি কেজি চাউলৰ দাম, তেতিয়াহ'লে 30 টকাকৈ আজি আমি 19,60,000 ফেমিলিত আমি 19,60,000 লোকক আমি ৰেচন কাৰ্ড দিম। ৰেচন কাৰ্ড দিয়া মানে তেওঁলোকে 5 কেজিকৈ চাউল বিনা পইচাত তেওঁলোকে প্ৰত্যেক মাহত পাব। পুনর্বিন্যাস নিয়ে জেলা প্রশাসনের ঢাকা বৈঠক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওয়াকআউট। পঞ্চায়েত আসন পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছেলেখেলা করছে রাজ্য সরকার, বললেন সুস্মিতা। কাছাড় জেলা পঞ্চায়েত আসন পুনর্বিন্যাস নিয়ে জেলা প্রশাসনের ডাকা বৈঠক থেকে ওয়ার্কআউট করে বিরোধী রাজনৈতিক দলগুলো শিলচর জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রায় প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অপেক্ষার পরও ডিসি উপস্থিত না হওয়ায় ক্ষেপে ওঠেন বিরোধী নেতারা এবং একসময় তারা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব বলেন, পঞ্চায়েত আসন পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছেলে খেলা করছে রাজ্য সরকার। বলেন, খসড়া প্রকাশের পর দাবি এবং আপত্তি জানানোর সময়সীমা শুরু হয়ে গেছে, বুধবার থেকেই তা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষে আপত্তি বা দাবি জানানোর সুযোগটা কোথায়?
এর মধ্যে আজ এ নিয়ে মতামত জানতে সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা আহ্বান করা হলেও বৈঠকটি মূলত ছিল সরকারের দায়সারা মনোভাবের বহিঃপ্রকাশ। এছাড়া উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, সিপিআইএম নেতা দুলাল মিত্র, তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব সহ অন্যান্যরা। আমরা এটা করছি মানে লোক দেখাবার জন্য। এই পুরো ডিলিমিটেশন প্রসেসটা কাছাড়ে বেআইনি, এটা পুরো সরকার ষড়যন্ত্র করে করছে। আর পলিটিক্যাল পার্টিদের এনে বসিয়ে কোনো কাগজ নাই, পত্র নাই, কালকের মধ্যে অবজেকশন দিতে এসব কী নাটক চলছে। আমরা অল পলিটিক্যাল পার্টি ডিমান্ড দিয়েছি যাতে 2 দিন আরও বাড়ানো হয়, এবং যে অপমান করেছেন আমাদের জেলা শাসক সহ যারা কর্মকর্তারা, আমরা ধিক্কার জানাই এই ব্যবহারের জন্য। কারণ অল পলিটিক্যাল পার্টি সমস্ত কাছাড়ের মানুষকে রিপ্রেজেন্ট করে, সমস্ত কাছাড়ের মানুষকে অন্ধকারে রেখে ডিলিমিটেশন পঞ্চায়েত রাজ কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এবং যেভাবে শুনাইয়ে 24টা জিপি থেকে 18টা করা হয়েছে এবং অনেক জিপি সমষ্টিতে 31টা করা হয়েছে, এর কোনো গাইডলাইন ফলো করা হয়নি, কোনো জিওগ্রাফিক্যাল কন্টিনিউশন ফলো করা হয়নি। এটার জন্য আমরা প্রতিবাদ করব এবং আগামীকালও আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে, সিপিএমের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা বিজেপি পার্টি যারা আছে আমরা আগামীকাল সকাল 10টার সময় আম্বেদকর ভবনে নিয়ে বসবো, যাতে কাছাড়ের মানুষের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ না হয়। বিধায়ক করিম উদ্দিনের দুর্বল নেতৃত্বের জন্যই ডিলিমিটেশন সোনাই থেকে বাদ পড়ছে 6টি জিপি, মন্তব্য আমিনুল হকের। সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বরভূয়ার দুর্বল নেতৃত্বের জন্য ডিলিমিটেশনের সমষ্টি থেকে বাদ পড়েছে 6টি জিপি। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক করিম উদ্দিন বরভূয়াকে এক হাত নিয়ে আমিনুল হক বলেন, কাছাড়ের সবকটি সমষ্টিতে জিপির সংখ্যা বেড়েছে, কিন্তু সোনাই সমষ্টিতে জিপির সংখ্যা 24টি থেকে কমিয়ে 18টি করা হয়েছে। এ নিয়ে কংগ্রেস দল দাবি আপত্তি জানাবে বলে জানান আমিনুল হক। তিনি স্পষ্ট ভাষায় জানান, যদি এসওপি মতে সোনাইয়ের জিপি ডিলিমিটেশন না হয় তাহলে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলে জানান। বিজেপি করিম উদ্দিনের লগে মিলিয়া বিধানসভার যেটা অ্যাসেম্বলি ডিলিমিটেশন করিম উদ্দিনের লগে মিলিয়া করা করছে, এবং পঞ্চায়েত ডিলিমিটেশনটাও বিজেপি করিম উদ্দিনের লগে মিলিয়া করছে। করিম উদ্দিনে সাইলেন্ট রাখিয়া কিবা তার মত নিয়া করছে, কারণ করিম উদ্দিনের কোনো এটা সম্বন্ধে কোনো বিরোধিতা নাই। আজকে এই যেটা ডিলিমিটেশন হয়েছে, যেখানে এসওপি মেনটেন করা হয়েছে না, এই এসওপি মেনটেন না করার কারণে যে ডিলিমিটেশন যেটা আমরা বাইর করছি, এটা নিয়ে আমি হাইকোর্টে কেস করব। যেটা এসওপি যদি মেনটেন করা না হয়, আজকে একটা জিনিস দেখবো, আপনারা জিনিস দেখায়, সোনাইতে 60টা জেলা পরিষদ করা হয়েছে, 60টা জেলা পরিষদ। আগে সোনাই 60টা জেলা পরিষদের মধ্যে একটা পূর্ব জেলা পরিষদ, পশ্চিম জেলা পরিষদ, উত্তর জেলা পরিষদ, দক্ষিণ জেলা পরিষদ, এরকম 60টা জেলা পরিষদ আসলো। এখন 60টা জেলা পরিষদ করা হয়েছে একটা শিবপুর বাঁশখান্দি জেলা পরিষদ, শিবপুর বাঁশখান্দি জেলা পরিষদ, বাঘপুর সোনাবাড়িকা জেলা পরিষদ, এবং কাপ্তানপুর খাজিডর জেলা পরিষদ, এবং দিদারকুশ আর নকদিরগাম জেলা পরিষদ। আজকে দেখবা শিবপুর বাঁশখান্দি জেলা পরিষদ, এই জেলা পরিষদের শিবপুর এবং ওয়েস্ট সিঙ্গিরবন বরাক নদীর পূব পারে, আর শ্রীপার মণিপুর গোবিন্দপুর বাঁশখান্দি বরাক নদীর পশ্চিম পারে। এটা হয়েছে একটা জেলা পরিষদ। একটা জেলা পরিষদের নদীর হফার করা হয়েছে, ঠিক আছে। 2 নম্বর বাঘপুর সোনাবাড়িঘা, নেরিগাম বাঘপুর জিপিটা বরাক নদীর পূব পারে, সোনাবাড়িঘাট সাঁতরাকান্দি দক্ষিণ কৃষ্ণপুর বরাক নদীর পশ্চিম পারে। কাপ্তানপুর খাজিডর জেলা পরিষদ, কাপ্তানপুর দক্ষিণ মনপুর সোনাই নদীর পূব পারে, আর খাজিডর দক্ষিণ সৈয়দপুর সোনাই নদীর পশ্চিম পারে। আজকে ঠিক তদরূপ দিদারকুশ নকদিরগাম জেলা পরিষদ, দিদারকুশ খসুদ্রম স্বাধীন বাজার বাউরিখান্দি সোনাই নদীর পূব পারে, নকদিরগাম সোনাই নদীর পশ্চিম পারে। শিলচর কর্পোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলাকালীন কিভাবে পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন লিস্ট বেরিয়েছে, প্রশ্ন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের।
তৃণমূল নেত্রী তথা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব কর্তৃক বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিলচর কর্পোরেশনে বিভিন্ন বিষয় তুলে ধরে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সাংসদ সুস্মিতা দেব জানান, গত 17 সেপ্টেম্বর পঞ্চায়েতের একটি ড্রাফট ডিলিমিটেশন লিস্ট প্রকাশ করেছে কাছাড় জেলা প্রশাসন। তাতে দেখা গেছে জেলা পরিষদের আসন সংখ্যা কাছাড়ে কমে গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তিনি জানান, মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে বলেছিলেন শিলচর কর্পোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলছে। কর্পোরেশন কোথায় শেষ হবে এবং গ্রামাঞ্চল কোত্থেকে শুরু হবে এ নিয়ে মুখ্যমন্ত্রী যখন কর্পোরেশনের নির্বাচন বন্ধ করে রেখেছেন তখন পঞ্চায়েতের ড্রাফট ডিলিমিটেশন লিস্ট প্রকাশ করা বিষয়টি জনমনে সন্দেহের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তিনি। আমার সন্দেহ যে পঞ্চায়েতের ইলেকশনও আসাম গভর্নমেন্ট হয়তো কাছাড়ে করবে না। আজকে আমরা ডিসির অফিসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা চিঠির মাধ্যমে এটা জানিয়েছি যে পরিষ্কারভাবে জেলা প্রশাসন বলুক যে আপনারা কর্পোরেশনের ইলেকশন আটকে দিলেন, যে বাউন্ডারি নিয়ে কেস হচ্ছে, তা আপনারা পঞ্চায়েতের ডিলিমিটেশনটা কিভাবে আগামী দিনে লাগু করবেন। কাছাড়কে এবং বরাক ভ্যালিকে আসামের কলোনি বানিয়ে রাখার যে সিদ্ধান্ত আসাম গভর্নমেন্ট নিয়েছে সেটাকে উদ্দেশ্য করেই এইসব কাজ হচ্ছে। ভারত সরকারের ক্যাবিনেট মিটিংয়ে কালকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে রিপোর্টটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি জমা দিয়েছেন সেটাকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। প্রথম কথা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিভাবে হবে, এটা হলো পার্লামেন্টে একটা সংবিধানে একটা পরিবর্তন আনতে হবে, যেটার জন্যে মোদি সরকার বা এনডিএ সরকারের কাছে সংখ্যা নেই। ওরা বলছে টাকা বাঁচবে, ওরা বলছে যে সিকিউরিটি বেটার হবে, আর 3 নম্বর বলছে যে উন্নয়নমূলক কাজ যে কোড অফ কন্ডাক্টের জন্য বারবার বন্ধ হয়ে যায়, এটা করলে এই প্রক্রিয়াটা থেমে যাবে। তিনটাই ভুল তথ্য। একটা স্টেটে ইলেকশন হয় তখন বাকি স্টেটে উন্নয়নমূলক কাজ চলে। এছাড়া ইলেকশনে বিভিন্ন দল ওদের ম্যানিফেস্টোর মাধ্যমে ওরা নানা রকমের ঘোষণা করে কিছুই স্তব্ধ হয় না। দেশের যারা পুলিশ বা সেন্ট্রাল ফোর্স আছে ওরা কি 33টা রাজ্যতে ইলেকশন এক ধাক্কায় এক ধাপে করাবার ক্ষমতার আগে আমি মনে করি সিকিউরিটি আরও খারাপ হবে। যখন দেশ স্বাধীন হয়েছিল, সংবিধান লেখা হয়েছিল, তখন আমরা দেখতে পেরেছি যে রাজ্য সরকার এবং ভারত সরকারের নির্বাচনটা একসঙ্গে হয়েছিল। কিন্তু যত দিন গেছে আমরা দেখতে পেরেছি যে কোনো কারণে যদি একটা সরকার পড়ে যায় কোনো রাজ্যতে বা ভারত সরকার পড়ে যায় কোনো কারণে, তখন রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুর ও হাইলাকান্দিতে সূচনা হলো অরুণোদয় 3.0 প্রকল্প। অরুণোদয় 3.0 খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার 19,92,167 জন নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার ভার্চুয়াল শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির সঙ্গে লক্ষ্মীপুরেও শুভারম্ভ অনুষ্ঠান করা হয়। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি মৃণাল কান্তি দাস, মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধায়ক কৌশিক রায় তার বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন, অরুণোদয় পাওয়ার ক্ষেত্রে কেউ 1 টাকাও দেবেন না। পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। চিন্তা কৰিলো যে প্ৰতিটো পৰিয়ালৰ 500 টকাৰ প্ৰয়োজন নহয়, কোনোবা 200, কোনোবা 300, কোনোবা 400 টকা। গতিকে ৰাইজে যাতে প্ৰতি মাহে ইলেক্ট্ৰিচিটিৰ যি খৰচ দিয়ে সেই খৰচত আমি 250 টকা চৰকাৰৰ পৰা আমি দিয়াৰ আমি ব্যৱস্থা কৰিব পাৰোঁ। তেনেকৈ 830 টকাৰ অৰুণোদয় প্ৰথমে 1000 টকা হ'ল, দ্বিতীয়তে 1250 টকালৈ ই বৃদ্ধি পালে। এতিয়া প্ৰশ্ন হ'ল যে অৰুণোদয় 3 কি? লোকসভা নিৰ্বাচনৰ সময়ত আমি ৰাইজক ঘৰে ঘৰে একোখনকৈ সমীক্ষা পত্ৰ দিছিলোঁ যে কোনে কোনে অৰুণোদয় আঁচনি পোৱা নাই, কাক কাক নিযুত মইনা আঁচনি লাগিব, আৰু কাৰ ঘৰত পৰিয়ালৰ মূল ব্যক্তিজনক जीवन बीमा करी दियार प्रयोजनीयता আছে। 20,089 फैमिलीज है लखीपुर में
जिनको अरुणोदय का ये मंथली बेनिफिट मिलता है, इन अरुणोदय बेनिफिशियरीज को हम लोग अब अप्लाई करवाएंगे फॉर राशन कार्ड। अगर आपके पास राशन कार्ड है तो जैसा सीएम सर ने बोला, राशन कार्ड से आपका आधार लिंक्ड है, तो हम आपका आधार ऑटोमेटिक आपके अरुणोदय से लिंक कर देंगे। जिनके पास राशन कार्ड नहीं है उनका ऑटोमेटिक एप्लीकेशन होगा। आप जब अरुणोदय का फॉर्म देंगे तो आप लोग का राशन कार्ड एप्लीकेशन होगा, एक फॉर्म सी भरवाया जाएगा। और जो ऐसे लोग हैं जिनके पास अरुणोदय है लेकिन राशन कार्ड नहीं है, उनको हम राशन कार्ड दिलवाएंगे। 12,000 আর আমরা সংযোগ করে 32,000 নতুন অরুণোদয় সব মিলিয়ে আমরা অরুণোদয় এখন লক্ষ্মীপুরের মানুষ মহিলাদের হাতে আমরা তুলে ধরবো, যাতে মহিলারা নিজেকে সশক্তিকরণ করতে পারেন, মহিলারা নিজেকে আত্মনির্ভর করতে পারেন। সেটা একটা ছোট প্রয়াস আসাম সরকারের তরফ থেকে করা হয়েছে। কারা পাবেন? যাদের ওয়ান রেশন কার্ড ওয়ান অরুণোদয়, মানে যাদের রেশন কার্ড আছে তারা অরুণোদয় পাবেন, যার রেশন কার্ড নেই তারা অরুণোদয় পাবেন না। তার জন্য কি ব্যবস্থা? বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নরসিংতলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। ফলে কমিটি স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ বন্ধ করা, ঘরে ঘরে পুনরায় পুরনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে এদিন মিছিল বের করে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে মিছিলটি শেষ করেন উদ্যোক্তারা। প্রতিদিন মানুষকে পকেট লুণ্ঠন করা হচ্ছে। অবিলম্বে প্রত্যাহারের দেখেছি আপনারা জানেন বর্তমান সরকার আদানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই স্মার্ট মিটার বসানো শুরু করেছেন। এই স্মার্ট মিটারে আমরা যত টাকা ভরি 3-4 দিনে শেষ হয়ে যায়, আবার টাকা না ভরলে লাইট নিভে যায়। আপনার কতটা লাইট জ্বললো আপনি জানতে পারেন না, কতটা ইউনিট আপনি গ্রহণ করেছেন তাও জানতে পারেন না। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে খালি টাকা নেওয়া হচ্ছে। সমস্ত আসাম ভ্যালি, আসাম উপত্যকায়, বরাক উপত্যকায় এক সুরে বলছি, এই স্মার্ট মিটার বন্ধ করো। আজকে এই যে মিছিলের পথসভার ডাক দিয়েছে এবং আমাদের প্রত্যেকের সেই মিছিলে যোগদান করা একান্ত কর্তব্য, কারণ সেটা আমার আপনার সকলের সমস্যা। ছেলে সন্তান না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। শিলচর মধুরবন 10ম খণ্ডের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের দ্বিতীয় মেয়ে মাহজাবিন লস্কর ওরফে পুনমের বিয়ে হয়েছিল উত্তর কৃষ্ণপুর পার্ট 2 আউলিয়া বাজারের সালে আহমেদ বড়ভূঁইয়ার প্রথম পুত্র রুকন উদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে 2020 সালের 23শে আগস্ট। এরপর মাহজাবিন বড়ভূঁইয়ার একটি কন্যা সন্তান জন্ম হয় বছর খানেক পর। এরপর থেকেই অকথ্য অত্যাচার শুরু হয়ে যায় মাহজাবিনের ওপর। তার পরপর আরও 2টি কন্যা সন্তানের জন্ম হয়।
কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্বামী ও তার পরিবারের লোকেরা তার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। এমনকি রুকন উদ্দিনকে আরেকটি বিয়ে করার জন্য তার মা বাবা মেহজাবিনের সঙ্গে কথা বলে, কিন্তু মেহজাবিন এই কথায় সায় না দেওয়ায় তার উপর অত্যাচার চরম সীমায় পৌঁছে যায়। এরই মধ্যে হঠাৎ করে চলতি বছরের 17 সেপ্টেম্বর বেলা 10টায় রুকন উদ্দিনের বাড়ি থেকে খবর আসে মেহজাবিনের বাবার কাছে যে মেহজাবিন আগুনে পুড়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। সঙ্গে সঙ্গে মেহজাবিন লস্করের পিতা জামাল উদ্দিন লস্কর ও তার স্ত্রী লায়লা বেগম লস্কর ও মেয়ে নৌরিন লস্কর পৌঁছে যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তারা গিয়ে দেখেন মেহজাবিন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বামীর বাড়ির লোকেদের কোনো খোঁজ না পেয়ে তিনি অসহায় হয়ে পড়েন। এরপর জামাল উদ্দিন লস্কর ঘুঙ্গুর থানায় খবর দেন। ঘুঙ্গুর থানা সঙ্গে সঙ্গে মেহজাবিনকে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করেন। জামাল উদ্দিন লস্কর এই ব্যাপারে একটি এফআইআরও দায়ের করেন শিলচর সদর থানায়। অভিযুক্ত আসামি রুকন উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। চক্রান্ত করে মার বাবার প্রলোভন নিয়ে চক্রান্ত করে আমার মেয়ের সন্তানকে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তাই ভাইয়ের উপরে। তারপর আমার মেয়ের জামাই নানা মুরব্বীগণকে ধরে পাড়া প্রতিবেশী উনার কিছু লোককে আমার বাড়িতে পাঠায় যে আমি যেটা করেছি উনার উপরে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এইগুলো আমি আর করব না। আর আমি আমার বোনকে, আমার মেয়েকেও দিব না। আর আমি আর জীবনে উনার উপরে হাত উঠাবো না। আপনারা আমার স্ত্রীকে, আমার দুটো বাচ্চাকে দিয়ে দিন। তখন আমার বড় মেয়ের জামাই সহ একযুগে আমরা বিচার করে আমার মেয়েকে গ্যারান্টি যখন পাই তখন আমার মেয়েকে আবার তার জামাই বাড়িতে পাঠিয়ে দিই। ওনার তৃতীয় সন্তানের জন্ম হয়, যেটার বর্তমান বয়স প্রায় 3.5 মাস, দুধের শিশু। এরপরে ওনার মা এবং ননদ নাজিরা বেগম, মা জুলফা বেগম এবং স্বামী ছেলে সন্তানের জন্ম না দেওয়াতে আমার মেয়ের রূপে আবার অমানসিক অত্যাচার চালায়, যেটা আমার মেয়ে সহ্য করতে পারেনি। এরপরে যেটা ঘটনা ঘটছে ওই দিন রাত্রি, এটা তো মানব জাতির ইতিহাসে এরকম আরও হয়েছে, কিন্তু আমার মেয়ের বেলা যে এটা হবে এটা আমার অজানা ছিল। আমার ছোট মেয়েকে নিয়ে আমি মেডিকেলে যাই এবং তারা বলেছিল যে আমার মেয়েকে তারা আইসিতে ভর্তি করেছে। আইসিতে তখন কোনো রুগী ছিল না। আমি ইমার্জেন্সি আইসি গিয়ে ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করি যে এখানে কোনো বার্ন ইঞ্জুরি পেশেন্ট আছে নাকি, বলে বার্ন ইঞ্জুরি কোনো পেশেন্ট নেই। এখানে তো আছে একমাত্র একটা ডেড বডি, দেখুন এটা আপনার মেয়ের কিনা। তখন আমি কাপড় তোলা মাসি যখন আমার মেয়ের ডেড বডিটা দেখে, আমার মতো কোনো মা এরকম জানি দুঃখ পায় না, আর এরকম দুঃখী জানি হয় না। একটা মেয়েটে যখন যে শরীরের মাঝে আগুন লাগাইছে, একটা কত কিরকম মরল, কিরকম হইল, তারা আমারে কিচ্ছু সকালে জানাইছে না, অথবা কইছেও না। তারা সকাল 10টার সময় আমারে তারা জানাইছে মেডিকেল, আচ্ছা গুঙ্গুর মেডিকেলে। কিন্তু বাচ্চা কাচ্চা যখন জন্ম লইবার আগে আমারে তারা সব সময় আগে মারে ডাকে। আজকে এখানে আমার মেয়ে লাশ করে তাকে তারা আমারে জানাইল না। এই জিনটা বাচ্চার কি অবস্থা হইয়া বড় হইব উপরওয়ালা জানে। আর বাদ বাকি আমি মার কতটুকু পর্যন্ত কষ্ট হইব আর রইয়া যাইব এগুলো একমাত্র উপরওয়ালা জানো। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরের সদ্য অসম আশা সংস্থার বিক্ষোভ প্রদর্শন। সদৌ অসম আশা সংস্থা বরাকভ্যালি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 18 বছর ধরে আশাকর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন, কিন্তু সরকার তাদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি।
ফলে তাদের পরিবার পরিকল্পনায় বর্তমানে এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, আশা কর্মীদের চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন 26,000 টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশা কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। आता है कि फंड नहीं है। आज हर जगह पेशेंट को लेके माँ को बचाती है, बच्चे को बचाती है, सब वैक्सीन कराती है। हमको सब समय इसमें लगाया है। আজকে 18 বছর থেকে আশারা 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, কিন্তু আশাদের কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাই আশাদেরকে মাসে 26,000 করে বেতন প্রদান করা হোক, আশাকে নিয়োগপত্র প্রদান করা হোক। আশাদেরকে ব্যবহার করে টাকার কথা জিজ্ঞাসা করলে তারা বলে ফান্ডে টাকা নাই, আর প্রত্যেক মাসে তারা টাকা আশাদেরকে কম দেওয়া হয়। আমরা চাই প্রত্যেক মাসে আশাদেরকে টাকা ক্লিয়ার করে দেওয়া হোক। আর এখন হয়েছে আমাদের যে অগাস্ট মাসের টাকাটা, দুর্গাপূজা এসেছে, গত 3 মাসের টাকা বন্ধ আসলো। আমি স্যারের কাছে গিয়ে বলছি করে নেওয়া হয়েছে। এখন আজকে আমার সেপ্টেম্বরের 19 তারিখ হয়ে গেছে। সোনাইবাসীর আবেগ নিয়ে খেলা করবেন না, বিধায়ককে সাফ জানিয়ে দিয়েছেন এনজি স্কুল সুরক্ষা কমিটি। সোনাইবাসীর আবেগ নিয়ে খেলা করলে পরিস্থিতি ভয়াবহ হবে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা স্কুলকে রক্ষা করব। ভয়াবহ পরিস্থিতি দেখা দিলে এর জন্য দায়ী থাকবেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। বুধবার সন্ধ্যায় সোনাই ক্লাবে সোনাই এনজি স্কুল সুরক্ষা কমিটির প্রতিবাদী সভায় এভাবেই হুঙ্কার ছুড়েছেন তারা। বিশিষ্ট শিক্ষাবিদ জালাল উদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা জানান, ঐতিহ্যবাহী সোনাই এনজি স্কুল সোনাই এলাকার সম্পদ। নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সোনাই এলাকার শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়ে দিয়েছিল। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করেছেন অনেকেই। বিধায়ক সাজুনাকি স্কুলের স্থলে বহুতল মাল্টি কমপ্লেক্স ব্যবসায়ী ভবন তৈরি করার ব্লুপ্রিন্ট করছেন। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানটি হাফ কিলোমিটার দূরে জলসম্পদ বিভাগের জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিধায়কের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে যে কোনো মূল্যে স্কুল রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তারা। প্রতিবাদী সভায় বদরুদ্দিন মজুমদার, খুশরু আলম চৌধুরী, শাহজাহান আহমেদ লস্কর, বাবুল বরভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এমনিও যে সোনাই বিধানসভার যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আসলো, এটা সোনাই বিধানসভা থেকে আজকে নাই, যেমন মেডিকেল কলেজ, আইআইটি, পলিটেকনিক্যাল, আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ, সব আমার লক্ষ্মীচরণ খাবগঞ্জ স্কুল, তোমার স্বর্ণলক্ষ্মী, এটা সব এখন গেছে খাটি করা বর্তমান আছে। আমরা একমাত্র ঐতিহ্যবাহী একটা স্কুল এই সোনাই স্কুল, এটার লগে দেখে আমরা ধরে রাখতাম ছাড়া এটা আমরা পিছিয়ে পড়ে গেছি, এটা আমরা কিনা বরবাদ করে দিতে। তারপরে আমরা কন্টিনিউয়াস মানে প্রিন্সিপাল এবং অন্যান্য স্কুলের অ্যাসেম্বলি প্রেসিডেন্টের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি যে কী অবস্থায় বর্তমানে আছে। তো আজকের খবর আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম, উনি বলছেন যে স্কুলরা এসে ফটোগ্রাফ নিয়েছে, এবং আরেকটা খবর প্রেসিডেন্ট বলতেছেন যে আমাদের স্কুলের লিস্টে নাম হয়েছে। মানে অনেকগুলো কনফিউজিং জিনিস আসছে। যেমন সোনাবাড়িঘাট স্কুলে অলরেডি ফান্ড অ্যালটেড হয়ে গেছে আজকের খবর, এবং সেখানে ভার্চুয়াল মিটিংও হয়েছে। তাদেরকে বলা হয়েছে লোকেশনটা কোথায় হবে, কোন জায়গাতে স্কুলগুলো হবে। 7 কোটি, 8 কোটি, 9 কোটি, 10 কোটি প্রজেক্ট এইভাবে ধরুন আপনার স্কুলে জায়গা কতটা, সেই জায়গার উপরে অ্যামাউন্টটা নির্ধারণ। অরুণোদয় 3.0 রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের দিনটি আসাম সরকারের জন্য এক ঐতিহাসিক দিন বললেন হিমন্ত।
বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরে 3.0 অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ডের শুভ উদ্বোধন করা হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন 3.0 অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ডের। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে অরুণোদয় ও রেশন কার্ড হিতাধিকারীদের নিয়ে সভা আয়োজন করা হয়। এই সভায় 5,000-এরও বেশি হিতাধিকারীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এডিসি অভ্রজিৎ চক্রবর্তী, সঞ্জয় রায়, সাপ্লাই ইন্সপেক্টর, প্রাক্তন জেডপিসি সহ বিজেপি কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, 19 লক্ষেরও অধিক হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। তা সহ বিজেপি সরকার সবসময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2020-21 চনত অসমৰ বিত্তমন্ত্ৰী ৰূপে কাৰ্যনিৰ্বাহ কৰি থকাৰ সময়ত ৰাজ্যৰ বাজেটত অষ্টাদশ মুকুতাৰ উন্নয়নী মালা হিচাপে প্ৰতি বছৰে আমি 18টা আঁচনি ৰূপায়ণ কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিলোঁ আৰু সেই সময়তে এই 18খন আঁচনিৰ এক অন্যতম অংগ হিচাপে আমি অৰুণোদয় আঁচনিখনৰ বিষয়েও ঘোষণা কৰিছিলোঁ। আত্মনিৰ্ভৰশীলতা, আত্মবিশ্বাস আৰু সুদীৰ্ঘ লক্ষ্যৰে অসমক পুনৰ উত্থানৰ পথেৰে আগবঢ়াই নিয়াৰ কথা সৰুগত কৰিয়ে আমি অৰুণোদয় আঁচনিখন ৰচনা কৰিছিলোঁ। বিশ্ব শর্মা মহাশয়ের যে বক্তব্য, সেই বক্তব্য পক্ষানুপক্ষভাবে আপনারা শুনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের অরুণোদয় 3 আর রেশন কার্ডের, নতুন রেশন কার্ডের শুভারম্ভ করেছেন গুয়াহাটি থেকে। আর এই শুভারম্ভের সাথে সাথে আসামের 126টি বিধানসভায় প্রত্যেক জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যে অরুণোদয় 3 ও বিশেষ করে রেশন কার্ড নিয়ে যে বক্তব্য, এই বক্তব্য শোনার জন্য আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক বিধানসভায় এইভাবে সভা করে আয়োজন করা হয়েছে। কাছাড় জেলায় তদ্রুপ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজন। আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ ডিলিমিটেশনের খসড়া সংক্রান্ত আপত্তির সময়সীমা বৃদ্ধির দাবি সিপিআইএম-এর। সম্প্রতি পঞ্চায়েত জেলা পরিষদ এপি ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। ডিলিমিটেশনে অভিযোগ আপত্তি জানানোর জন্য মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। সিপিআইএম কাছাড় জেলা কমিটি এর তীব্র প্রতিবাদ করছে। এখনও পর্যন্ত ডিলিমিটেশনের কপি রাজনৈতিক দলের কাছে পৌঁছায়নি। এত কম সময় সাধারণ মানুষ আপত্তি করার সুযোগ পাবেন না। তাই সিপিআইএম দাবি করছে অভিযোগ আপত্তি জানানোর দিন বৃদ্ধি করতে হবে। সম্পূর্ণ সাম্প্রদায়িক ও শাসক দলের রাজনৈতিক সুবিধার্থে তা করা হয়েছে। জেলা পরিষদ এবং জিপির যে ডিলিমিটেশন, সেই ডিলিমিটেশনের লিস্ট গত পরশুদিন প্রকাশিত হয়েছে। অবজেকশন দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে 20 তারিখ, 20 সেপ্টেম্বর তারিখ। এটা কি যথেষ্ট সময় হলো? এটা মোটেই যথেষ্ট সময় হয়নি। এটা এত তড়িৎ গতিতে যে উঠ ছুরিতল বিয়ে হবে, প্রায় এই ধরনের অবস্থা, এটাকে আমরা মেনে নিতে পারি না। এই ব্যাপারটা আমাদের নিশ্চয়ই স্টাডি করা উচিত। সুতরাং আমরা সিপিএমের তরফ থেকে এই কথাই বলছি যে এই তারিখটা, অবজেকশনের তারিখটাকে আরও বাড়ানোর প্রয়োজন। চিকিৎসকের গাফিলতির কারণে একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর অভিযোগ। চিকিৎসকের গাফিলতির কারণে শিলচর মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক রানা লস্করের 16 বছরের একমাত্র কন্যা জেসলিন রানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ডাক্তার এএনএম মাসরুর আহমেদ ও ডাক্তার সাদিক আহমেদের বিরুদ্ধে। আজ এক সাংবাদিক সম্মেলন করে মৃত জেসলিনের পিতা রানা লস্কর জানান, ওনার কন্যা জেসলিন রানা সরলা বিড়লা স্কুলের 10ম শ্রেণীতে পড়াশোনা করত। গত 12 সেপ্টেম্বর নিত্যদিনের মতো স্কুল থেকে দুপুরে বাড়িতে আসে ও বিকেলে প্রাইভেট শিক্ষকের
থেকে পড়া শেষ করে রাতের বেলা বাড়িতে আসার পর হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়। ব্যথার যন্ত্রণায় রীতিমতো চিৎকার শুরু করে। এমত অবস্থায় পিতা রানা লস্কর মেয়েটিকে নিয়ে পাশে থাকা ডাক্তার সাদিক আহমেদ নামের একজন চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিয়ে যান, কিন্তু সেই চিকিৎসক ডাক্তার সাদিক অসুস্থ মেয়েটিকে এমন জরুরিকালীন অবস্থায় সরাসরি না দেখে মৌখিকভাবে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিছু ঔষধ ও একটি ব্যথার ইঞ্জেকশন মেয়েটিকে দিয়ে ছেড়ে দেন। সেদিন রাতের বেলা সাময়িক কিছুটা পেটের ব্যথা থেকে রেহাই পেলেও পরের দিন সকালবেলা আবারও মেয়েটির ব্যথা বেড়ে যাওয়াতে পিতা রানা লস্কর পাশে থাকা ডাক্তার ANM মাসরুর আহমেদের বাড়িতে আনুমানিক সকাল 5টা নাগাদ গিয়ে উপস্থিত হয়ে মেয়ে জেসলিন রানা এই পেটের ব্যথার কথা তুলে ধরে সব কথা শুনে চিকিৎসক বিভিন্ন পরীক্ষার কথা বলেন এবং বলেন ঠিক হয়ে যাবে। পরবর্তীতে রাতে মেয়েটির পেটের ব্যথা আরও বেড়ে গেলে তিনি আবারও চিকিৎসকের দ্বারস্থ হন। পরে চিকিৎসক প্যানক্রিয়াসের কথা বলে চিহ্নিত করেন এবং গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। সে অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে অসুস্থ জেসলিনকে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে জেসলিনের মৃত্যু ঘটে। আপনার মেয়ের কন্ডিশন তো খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি গুয়াহাটি নিয়ে চলে যান। তো আমি আমার মানে সেন্স চলে গেছে এরকম অবস্থা। আমি বললাম কী করে নিয়ে যাব? উনি বললেন দাঁড়ান আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। বলে উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। অ্যাম্বুলেন্সটা যখন নিয়ে গেলাম আমরা, রাত্র হয়ে গেছে 10টা 11টা বেজে গেছে। এখান থেকে বেরোনোর সময় বেরিয়ে আমি গুয়াহাটির রাস্তায় হাফলং হয়ে গিয়ে হোজাই পের হওয়ার পরে দেখলাম আমার মেয়েটা তখন মানে দেহত্যাগ করলো। দেহত্যাগ করার পরে দেখলাম উনি যে অ্যাম্বুলেন্সটা দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে ও রুগী মারা যাওয়ার পরেও দেখাচ্ছে অক্সিজেন, মনিটরে দেখাচ্ছে পালস চলছে, মেশিনটা খারাপ। তাহলে এখন আমি এটাই বলতে চাই যে এই আমাদের যে হেলথ সেক্টরের মধ্যে কত দুর্নীতি চলছে, যে মানুষের কত হয়রানি হচ্ছে, মানুষকে ওরা প্রতারিত করছে। প্রথম রাত্রিবেলা এখানে প্রতারিত করলো ডক্টর সাদিক, কোপারেটিভের এখানে চেম্বার, শিলচার মেহেরপুর কোপারেটিভের এখানে চেম্বার ডক্টর সাদিক। আর সেকেন্ড করলো ডক্টর AMD মসরুর, ও এমডি ডাক্তার AMD মসরুর এখানে জায়গায় জায়গায় দোকান খুলে রেখেছে। যে মেডিসিনগুলো ওনারা লিখে ওনাদের যে নির্ধারিত ফার্মেসিতেই এগুলো পাওয়া যায়, অন্য কোনো ফার্মেসিতে মেডিসিন পাওয়াই যায় না। তারপরে উনি যে অ্যাম্বুলেন্সটা দিল আমাকে, ওর মনিটর খারাপ, গিয়ে দেখা গেল রোগী মারা যাওয়ার পরেও পালস চলছে আর অক্সিজেন 100 দেখাচ্ছে। তো আমি এইটাই জনসাধারণকে সচেতন করতে চাই যে এই হেলথ সেক্টরে আমরা কি মানুষ না পশু না কি যে ডাক্তাররা আমাদের যে ব্যবহার করছে, আজকে আমার মেয়ের সাথে হয়েছে কালকে অন্যের বাচ্চার সাথে হবে। ধলাইয়ে বিশাল জনসভার মাধ্যমে অরুণোদয় যোজনা 3.0 ও রেশন কার্ড প্রক্রিয়ার শুভারম্ভ হলো। রাজ্যব্যাপী অরুণোদয় 3.0 যোজনার মাধ্যমে 12 কোটি 6 লক্ষ নতুন অরুণোদয় ও প্রায় 20 লক্ষ নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার শুভারম্ভ হয়েছে। সমগ্র রাজ্যের সাথে সংহতি রেখে বৃহস্পতিবার ধলাই বিধানসভা কেন্দ্রের ডক্টর শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে প্রকল্পের সূচনা উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার জনহিতে কাজ করছে। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে প্রত্যেক রেশন কার্ডধারী পরিবারকে অরুণোদয় যোজনার আওতায় নিয়ে আসা হবে। এতে দালাল চক্র থেকে সরে কাজ আবেদন করার আহ্বান জানান সাংসদ। এছাড়া বক্তব্য রাখেন ডিডিসি নরসিংপুর ব্লক অফিসার নেইহাত হাওলাই প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি অমিয়কান্তি দাস, সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, তপশিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস, ভূষণ পাল প্রমুখ। বিভিন্নভাবে ব্যবস্থা করতে হয়, সব ব্যবস্থার দায়িত্বে থাকার জন্য বাইরে আছেন। আর আপনারা ধলাই সমষ্টি পরম্পরার মাতৃমণ্ডলী, এখানে অনেক অভিভাবকরা ধলাই সমষ্টির আছেন, বিভিন্ন পঞ্চায়েত স্তর থেকে এসছেন। তো আপনাদের সবাইকে আমরা আজকে এই মঞ্চ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এসেছেন, সঙ্গে সাংবাদিক বন্ধুরা এলেন। আপনারা লক্ষ্য করেছেন আজকে এই সভা আরম্ভ হয়েছে আমাদের জন্য। আজকে উনি শুভারম্ভ প্রত্যেক মণ্ডলে প্রত্যেক ব্লকে আজকের এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে সূচনা করছেন আমাদের জননেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আমরা দেখতে পেয়েছি যে আজকে ধলাই সমষ্টির যে মানুষ আমাদের এই অরুণোদয় ফেজ 3 যে অনুষ্ঠান, অন্ততপক্ষে মানুষ আমাদের এখানে
10,000-এর অধিক মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। শুধু অরুণোদয় নয়, আমরা আমাদের জননেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উনি বলেছেন যে রেশন কার্ড যারা নেই ওদেরকেও রেশন কার্ড দেওয়ার উনি আজকে শুভারম্ভ করেছেন। উনি রেশন কার্ডও গরিব দুঃখী যারা আছে ওনাদেরকে দিবেন। সঙ্গে সমস্ত যারা মানুষ আমাদের মহিলারা আছেন যারা অরুণোদয় পায়নি, আজকের দিনে উনি যে শুভারম্ভ করেছে যা সবাই এই মহিলারা আজকের দিনে অরুণোদয় আওতায় আনা হবে। তো আমরা সবাই আজকে ধলাই সমষ্টির পক্ষ থেকে আমাদের বিশ্ব শর্মা মহাশয়কে আমরা মণ্ডলের তরফ থেকে, নরসিংপুর মণ্ডলের তরফ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। পাথারকান্দির মধুরবন গ্রাম থেকে 3 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করল পুলিশ। পাথারকান্দির মধুরবন্দ গ্রামের 2 ব্যক্তির বাড়ি থেকে 3 কোটি টাকা মূল্যের নেশা জাতীয় কফ সিরাপ ফ্যান্সিডিল উদ্ধার। পলাতক অভিযুক্তরা গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে নেশাবিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। উক্ত অভিযানে প্রায় 3 কোটির অধিক পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়। তবে এতে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। জানা গেছে আগাম খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে পাথারকান্দি পুলিশের একটি দল স্থানীয় মধুরবন্দ গ্রামে উপস্থিত হয়ে যথাক্রমে নুরুল ইসলাম ও সাইদুল ইসলামের ঘরে সার্চ করে 32,700 বোতল নেশা জাতীয় ফেন্সিডিল নামক কফ সিরাপ বাজেয়াপ্ত করে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 3 কোটি টাকার উপরে হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের সময় এতে জড়িতরা পালিয়ে গেলে তাদের পাকড়াও করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ঐতিহ্যবাহী সোনাবাড়ি ঘাট জিপিকে বিলুপ্ত করার রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ স্থানীয়দের। বরাকের উপকার প্রয়াত মইনুল হক চৌধুরীর জন্মভিটে ঐতিহ্যবাহী সোনাবাড়িঘাট জিপিকে বিলুপ্ত করার রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন সোনাবাড়িঘাট ধনেহরি গ্রামের জনগণ। বৃহস্পতিবার সোনাবাড়িঘাট ধনেহরি এলাকার জনগণকে নিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া। তিনি বলেন, বিধানসভা ডিলিমিটেশনে ষড়যন্ত্র করে প্রয়াত মইনুল হক চৌধুরীর সোনাই এলাকাকে পরিকল্পিতভাবে ছিন্নভিন্ন করে সোনাই এলাকা থেকে আসাম ইউনিভার্সিটি, এনআইটি, ভেটেরিনারি কলেজ, পলিটেকনিক্যাল, মেডিকেল কলেজকে অন্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অনুরূপভাবে পঞ্চায়েত ডিলিমিটেশনে তার অস্তিত্ব মিটিয়ে ফেলতে সোনাবাড়িঘাট জিপি থেকে ধনেহরি গ্রামকে বাদ দিয়ে সাতকড়াকান্দি জিপিতে জুড়ে দিয়ে সোনাবাড়িঘাট জিপিকে বিলুপ্ত করার প্রয়াস চলছে। শুধু নাম রয়েছে সোনাবাড়িঘাট, মাত্র 3টি ওয়ার্ড ছাড়া অন্য জিপি থেকে 7টি ওয়ার্ডকে জুড়ে দিয়ে সোনাবাড়িঘাটের অস্তিত্ব বিলীন করার চেষ্টা চলছে। এছাড়া সোনাবাড়িঘাট সাতকড়াকান্দি জিপিকে সোনাই থেকে বাঁশকান্দি ব্লকের সঙ্গে জুড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। যে এই কারণটা যে সোনাবাড়িঘাট জিপিটা একটা ঐতিহ্যবাহী সোনাবাড়িঘাট জিপি, যেটা মরহুম মাইনুল হক চৌধুরীর গৃহ জিপি, সেই গৃহ জিপিকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে এটারে একেবারে বিলুপ্তি করা হয়েছে। শুধুমাত্র নাম রাখা হয়েছে সোনাবাড়িঘাট জিপি, কিন্তু দেখা গেছে একটা অংশরে কেটে সাতরাকান্দি জিপির লোকে অ্যাড করা হয়েছে, আরো একটা অংশরে দেখা হয়েছে দক্ষিণ সৈয়দপুরের সঙ্গে অ্যাড করা হয়েছে, এবং আরো একটি কম অংশ দিয়ে এবং বেশি অংশ সৈয়দপুর জিপি 3 দিয়ে একটি সোনাবাড়িঘাট জিপি গঠিত করা হয়েছে। যার জন্য আমরা আজকে যারা এই ডেলিমিশন করেছে তাদেরকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। যে বিজেপি সরকারের যে বৈষম্যমূলক যে আচরণ করা হয়েছে, আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে সুমাই সমষ্টি যখন ডিমিলিশন করা হয়েছে, এই সমষ্টি ডিলিমিশন করা হয়েছে, মরহুম মাইনুল হক চৌধুরীর যে স্মৃতি ছিল শিলচর মেডিকেল কলেজ, এনআইটি ইউনিভার্সিটি, সেইগুলিকে বরকলায় নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আবার সেই দেখা গেছে যে বিজেপি সরকারের সেই আবার আচরণ দেখা গেছে, যেটা যে জিপি ডিলিমিশন সময় সমগ্র কাছাড় জেলায় প্রত্যেকটা সমষ্টিতে যে জিপি এড করা হয়েছে, বাড়ানো হয়েছে, 3টা 4টা বাড়ানো হয়েছে, লক্ষ্মীপুর জিপিত বাড়ানো হয়েছে, বড়কলা জিপিত বাড়ানো হয়েছে, উদারবন জিপিত স্থিতি রাখা হয়েছে, এবং কাটিগড়া তো বাড়ানো হয়েছে, দলাই সমষ্টিতে বাড়ানো হয়েছে। কিন্তু একমাত্র কাছাড় জেলার মধ্যে একমাত্র সোনাই সমষ্টি যেটা 24টা জিপি থেকে 18টা করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ধিক্কার জানাই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমাদের সঙ্গে যেটা করা হয়েছে সম্পূর্ণ এটা
সঙ্গীত সন্ধ্যায় আন্তর্জাতিক বেহালা জাদুকর প্রখ্যাত সঙ্গীত শিল্পী বি বালাজির অনুষ্ঠান 28 সেপ্টেম্বর শিলচর জিসি কলেজে। 28 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে 5টায় শিলচর গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে আনন্দময় প্রশান্তি অনুষ্ঠানে থাকছেন আন্তর্জাতিক বেহালা জাদুকর তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অধ্যাপক বিষ্ণু চিত্তন বালাজি। সুসঙ্গম সঙ্গীত মহাবিদ্যালয় এবং গুরুচরণ কলেজের কালচারাল ক্লাব ও ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে এই মনোজ্ঞ আয়োজন। বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুরসঙ্গম সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় বেহালা বাদক পঙ্কজ কুমার শীল জানান, আনন্দময় প্রশান্তি অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ বেনারস হিন্দু ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট বিভাগের প্রাক্তন যশস্বী অধ্যাপক বি বালাজি। অন্যদের মধ্যে থাকছেন ভারতশ্রেষ্ঠ তরুণ বেহালা বাদক প্রদ্যুম্ন শীল। তবলায় থাকবেন শিল্পী তপজ্যোতি চক্রবর্তী। গুরুচরণ কলেজের আইকিউএসির কোঅর্ডিনেটর পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান অধ্যাপক অপ্রতিম নাগ। থাকার জন্য আবেদন করছি। মিউজিক যে কত বড় একটা ঔষধের মতো কাজ করে এটা আপনারা দেখতে পারবেন, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত। এই কারণেই প্রোগ্রামের নামটা কিন্তু আমরা ওই রকম করে চিন্তা করে দিয়েছি যে ব্লিসফুল ট্র্যাঙ্কুইলিটি। কথাটার অর্থ হলো যে আনন্দময় এবং আনন্দের পরে প্রশান্তি। 28 তারিখ শনিবার আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসেবে আসছেন আমাদের সুদূর বেনারস থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেহালা বাদক। তিনি আমাদের থাকবেন। আমাদের শিলচর তথা সমগ্র বরাকবাসীর পক্ষে এটা একটা অত্যন্ত আনন্দের খবর। আমি আমাদের সুরসঙ্গম সঙ্গীত মহাবিদ্যালয় এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ সকলের কাছ থেকে আন্তরিকভাবে আমি জানাচ্ছি সাদর আমন্ত্রণ শিলচরবাসী এবং সমগ্র বরাকবাসী। প্রোগ্রাম 28 তারিখে বিকাল 5টার সময় হবে। আমি চাইছি এই কালচারাল ইভেন্টে যাতে সবাই যেন যারা সঙ্গীতপ্রেমীরা যেন উপস্থিত থাকেন এবং আনন্দ উপভোগ করেন, সেটি আমি চাইছি। যেন গুরুজি আসছেন, উনি আমারও গুরু, অর্থাৎ আমার ছাত্ররা যারা আছে ওদের বড় গুরুজি উনি আসছেন। আমরা খুব ওনার আসার অপেক্ষায় রয়েছি, কবে আসবেন, রোড মঞ্চ শুধু কবে আসবেন। অনুষ্ঠানে কি আছে? অনুষ্ঠানে এখানে আছে আমাদের লোকাল আইটেমও আছে, লোকাল ভোকাল আছে, ভায়োলিন আছে, ড্যান্স আছে, তবলা আছে। এরপরে আমাদের মেইন মোটোটা হলো আমাদের ডক্টর বি বালাজি, ওনার এই আইটেমটা সম্ভব। কয়দিনের অনুষ্ঠান? ওপেনিং অনুষ্ঠানটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত থাকবেন। এই মোটামুটি লাইটিং ল্যাম্পের থাকবেন এই রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, উনিও করবেন এবং আরো বিশিষ্ট লোক আছে ব্যক্তিবর্গ। গ্রামীণ প্রতিভাবান অ্যাথলেটিক খেলোয়াড়দেরকে 6 জোড়া রানিং শু প্রদান করলেন কোচ। প্রাক্তন সুনামধন্য রঞ্জি ক্রিকেট ও জেলা দলের ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্যারম খেলোয়াড় স্বর্গীয় সুবীর দত্ত রায়ের স্মৃতির উদ্দেশ্যে গ্রামীণ প্রতিভা অ্যাথলেটিক খেলোয়াড়দের 6 জোড়া রানিং শু প্রদান করা হলো। খোঁজ শিলচরের পক্ষ থেকে প্রাক্তন ডিএসও সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার ফুটবল একাডেমিক সেক্রেটারি জলিল আহমেদ লস্করের হাতে তুলে দেন। সজ লস্কর সাধারণ সম্পাদক খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার এই রানিং শুগুলি খেলোয়াড়দের হাতে তুলে দেবেন ওনারা। যে সকল খেলোয়াড়রা রানিং শু কেনার মতো সামর্থ্য নেই তাদের দেওয়ার জন্য এই জিনিসগুলি তুলে দেওয়া হয়। আগামীতে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করবে খোঁজ। খেলোয়াড়দেরকে দেওয়া হচ্ছে 6 জোড়া স্পাইক দেওয়া হয়েছে। যারা ভালো রানার আছে শুনেছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার এবং যাদের পায়ে আসে অ্যাকর্ডিংলি যারা ভালো অ্যাথলেট তাদেরকেই সেইগুলো দেওয়া হবে। আমরা কোচকে ধন্যবাদ জানাচ্ছি এই রানিং স্পাইক দিয়ে ফুটবল একাডেমিকে সাহায্য করার জন্য। ধন্যবাদ সজল লস্কর এবং কোচের সদস্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। অরুণোদয় 3.0 আজ 19 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে। পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছেলেখেলা করছে রাজ্য সরকার, বললেন সুস্মিতা। বিধায়ক করিম উদ্দিনের দুর্বল নেতৃত্বের জন্যই ডিলিমিটেশন সোনাই থেকে বাদ পড়েছে 6টি জিপি, মন্তব্য আমিনুল হকের।
শিলচর কর্পোরেশন সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলাকালীন কিভাবে পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন লিস্ট বেরিয়েছে, প্রশ্ন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের। রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুর ও হাইলাকান্দিতে সূচনা হলো অরুণোদয় 3.0 প্রকল্প। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের। ছেলে সন্তান না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।